5 বছরের দীর্ঘ অপেক্ষা এবং অসংখ্য সংগ্রামের পর যখন মেঘনা একজন সফল ও সম্মানিত জজ হয়ে তার জন্মভূমি মধুপুর গ্রামের দিকে ট্রেনে ফিরছিল, তখন তার হৃদয়ে মিশেছিল উত্তেজনা, আনন্দ, ভয় এবং এক অজানা কৌতূহল। ট্রেনটি ধীরে ধীরে মধুপুর রেলওয়ে স্টেশনে এসে থামতেই সে জানালা দিয়ে বাইরে তাকাল। গ্রামের সেই চিরচেনা দৃশ্যগুলো চোখের সামনে ভেসে উঠল, কিন্তু একটি দৃশ্য তার সমস্ত প্রত্যাশাকে চুরমার করে দিল। প্ল্যাটফর্মের এক কোণে একটি ছোট্ট চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে চা বিক্রি করছিলেন তার স্বামী অর্জুন। তার হাতে পরিশ্রমের কালো দাগ, চুল উস্কো খুস্কো, চেহারায় ক্লান্তির গভীর রেখা, কিন্তু চোখে সেই একই শান্তি এবং দৃঢ়তা যা 5 বছর আগে তাকে আকৃষ্ট করেছিল। চারদিকে গ্রামের সকালের মৃদু আলো, মাটির সুবাস মেশানো বাতাস এবং দূরের ক্ষেত থেকে ভেসে আসা মানুষের কণ্ঠস্বর যেন পুরো পরিবেশকে এক অদ্ভুত শান্তিতে ভরিয়ে তুলেছিল। মেঘনার বুকের ভিতরটা কেঁপে উঠল। এই কি সেই মানুষটি যার জন্য সে এত কষ্ট সহ্য করেছিল? এই দৃশ্য দেখে তার মনে হাজারো প্রশ্ন জেগে উঠল এবং অতীতের স্মৃতি ঝড়ের মতো ফিরে এলো। সেই মধুপুর গ্রামেরই একটি ছোট্ট মাটির বাড়িতে অর্জুন তার উঠোমে বসে আকাশের নীলিমার দিকে তাকিয়েছিলেন। তার চেহারায় এক অদ্ভুত ধরনের প্রশান্তি ফুটে উঠেছিল, কিন্তু চোখের কোণায় কোথাও না কোথাও অসম্পূর্ণ স্বপ্নের এক হালকা ছায়া উঁকি দিচ্ছিল। তিনি শিক্ষিত ছিলেন, বুদ্ধিমান ছিলেন, কিন্তু ভাগ্য যেন তার জন্য পথগুলোকে একটু বেশি কঠিন করে দিয়েছিল। চাকরির খোঁজে তিনি অনেক দরজায় কড়া নেড়েছিলেন, অনেক চেষ্টাও করেছিলেন, কিন্তু প্রতিবারই তাকে খালি হাতে ফিরে আসতে হয়েছিল। আর ধীরে ধীরে তিনি এটা মেনে নিয়েছিলেন যে হয়তো তার জীবন একটু ভিন্ন দিকেই যেতে চলেছে। তবে তিনি কখনো হার মানার মানুষ ছিলেন না। শুধু তিনি নিজের স্বপ্নগুলোকে একটু পেছনে সরিয়ে রেখেছিলেন, যাতে পরিবারের দায়িত্বগুলোকে সামলাতে পারেন। ঠিক সেই সময় ঘরের ভেতর থেকে তার মা সাবিত্রী দেবীর আওয়াজ ভেসে এলো, অর্জুন, বাবা, তাড়াতাড়ি আয়, আজ মেয়ে পক্ষ আসবে। অর্জুন হালকা হাসলেন এবং উঠে ভেতরে চলে গেলেন। তিনি জানতেন যে আজ তার সম্বন্ধ দেখার জন্য লোকজন আসবে, কিন্তু তার মনে কোনো বিশেষ উৎসাহ ছিল না, কারণ তিনি নিজেকে সেই যোগ্য মনে করতেন না যে কোনো মেয়ের জীবনের পুরো দায়িত্ব নিতে পারবেন। কিন্তু মা বাবার খুশির সামনে তিনি কখনো কিছু বলতেন না। কিছুক্ষণ পরেই বাড়িতে হইচই বেড়ে গেল। আত্মীয় স্বজন আসতে লাগল, প্রস্তুতি শুরু হলো, এবং তারপর সেই মুহূর্তটাও চলে এলো যখন মেঘনা তার পরিবারের সাথে সেই বাড়িতে পা রাখল। মেঘনার চোখে একটা চমক ছিল, তার চেহারায় আত্মবিশ্বাস স্পষ্ট ফুটে উঠছিল। সে শুধু সুন্দরই ছিল না, বরং তার ভেতরে এক আলাদা জেদ ছিল। সে কিছু হতে চাইত, নিজের পরিচয় তৈরি করতে চাইত। যখন অর্জুন আর মেঘনা প্রথমবার সামনাসামনি বসল, তখন দুজনের মধ্যে কিছুক্ষণের জন্য নিস্তব্ধতা ছেয়ে গেল, কিন্তু সেই নিস্তব্ধতার মধ্যেও এক অদ্ভুত টান অনুভব হচ্ছিল। মেঘনা ধীরে করে জিজ্ঞেস করল, আপনি কি করেন? অর্জুন বিনা দ্বিধায় সত্যিটা বলে দিলেন, আমি শিক্ষিত, কিন্তু এখন চাকরি নেই। তার কথায় কোনো লজ্জা ছিল না, শুধুই সত্যতা ছিল। মেঘনা তাকে মনোযোগ দিয়ে দেখল এবং তারপর হালকা হাসির সাথে বলল, স্বপ্ন কি আপনার? অর্জুন একটু চমকে গেলেন, কারণ এর আগে কেউ তাকেই প্রশ্নটি করেনি। তিনি ধীর স্বরে বললেন, এখন তো ব্যাস এটাই স্বপ্ন যে যে দায়িত্বই পাব সেটা যেন ভালোভাবে পালন করতে পারি। মেঘনার চোখে সেই সময় এক আলাদা সম্মান ফুটে উঠল, কারণ সে বুঝতে পেরেছিল যে এই মানুষটি বেকার হলেও ভেতর থেকে অনেক শক্ত। সেই দিনের পর কথা এগোল, এবং কয়েক সপ্তাহের মধ্যেই দুজনের বিয়ে হয়ে গেল। বিয়ের পর মেঘনা সেই বাড়িতে আসল যেখানে সবকিছুই সাধারণ ছিল, কিন্তু অর্জুনের ব্যবহার, তার সম্মান এবং তার ভালোবাসা তাকে প্রতিদিন এই অনুভূতি দিত যে সে সঠিক মানুষটিকে বেছে নিয়েছে। ধীরে ধীরে দুজনের মধ্যে এক গভীর সম্পর্ক তৈরি হতে লাগল, যা শুধু স্বামী স্ত্রীর নয়, বরং বন্ধুত্ব আর বোঝাপড়ারও ছিল। এক রাতে যখন দুজন ছাদে বসেছিল আর ঠান্ডা হাওয়া বইছিল, মেঘনা ধীরে করে বলল, অর্জুন, আমার একটা স্বপ্ন আছে। অর্জুন মুচকি হেসে বললেন, তোমার প্রতিটি স্বপ্ন পূরণ করাই এখন আমার স্বপ্ন। বলো, কি করতে চাও? মেঘনার চোখে চমক চলে এলো, আমি জাজ হতে চাই। এই কথা শুনে অর্জুন কিছুক্ষণের জন্য শান্ত হয়ে গেলেন, কিন্তু পরক্ষণেই তার চেহারায় এক দৃঢ়তা চলে এলো। তিনি কিছু না ভেবেই বললেন, তবে হবে, নিশ্চয়ই হবে। মেঘনা একটু ইতস্তত করে বলল, কিন্তু এর জন্য আমাকে অনেক পড়াশোনা করতে হবে, কলকাতা শহরে যেতে হবে, আর টাকাও লাগবে। অর্জুন তার কথা মাঝখানেই থামিয়ে দিলেন,
টাকার চিন্তা করো না, আমি সামলে নেব। সেই রাতে মেঘনা প্রথমবার অনুভব করল যে এই মানুষটি শুধু তার স্বামী নয়, বরং তার শক্তি। কিন্তু সব গল্প এত সহজ হয় না। বাড়ির বাকি লোকদের মেঘনার পড়াশোনা করা আর এগিয়ে যাওয়া ধীরে ধীরে খারাপ লাগতে শুরু করল, বিশেষ করে অর্জুনের বড় ভাই সঞ্জয় আর তার স্ত্রী তনুশ্রী। তারা সামনে থেকে কিছু বলতো না, কিন্তু তাদের চোখে ঈর্ষা স্পষ্ট দেখা যেতে লাগল। তাদের এটা ভালো লাগতো না যে বাড়ির বউ পড়াশোনা করবে আর তার ওপর অর্জুন তার জন্য মজুরি করতেও প্রস্তুত হয়ে যাবে। অর্জুন পরের দিন থেকেই কাজ খোঁজা শুরু করে দিলেন, আর যখন তিনি কোথাও চাকরি পেলেন না, তখন তিনি বিনা দ্বিধায় মজুরি করা শুরু করে দিলেন। খুব সকালে তিনি ইটভাটায় যেতেন, সারা দিন ঘাম ঝরাতেন আর সন্ধ্যায় ক্লান্ত হয়ে বাড়ি ফিরতেন। কিন্তু তার চেহারায় কখনো কোনো অভিযোগ থাকত না, কারণ তিনি জানতেন যে তিনি কার জন্য এইসব করছেন। মেঘনা তাকে প্রতিদিন দেখত আর ভেতরে ভেতরে ভেঙে পড়ত। তার মনে হতো যে তার কারণেই অর্জুন এত কষ্ট সহ্য করছে। কিন্তু যখনই সে তাকে থামানোর চেষ্টা করত, অর্জুন ব্যাস একটাই কথা বলতেন, যদি আজ পরিশ্রম না করি তবে কাল কিভাবে বদলাব? ধীরে ধীরে পরিস্থিতি এমন দাঁড়াল যে মেঘনাকে তার পড়াশোনার জন্য কলকাতা শহরে যেতে হল। এই সিদ্ধান্তটি দুজনের জন্যই সহজ ছিল না, কিন্তু জরুরি ছিল। যেদিন মেঘনা কলকাতা শহরে যাওয়ার কথা ছিল, সেদিন পুরো বাড়িতে এক অদ্ভুত পরিবেশ ছিল। কেউ তাকে আটকানোর চেষ্টা করেনি, কিন্তু কেউ মন থেকে বিদায়ও জানায়নি। শুধু অর্জুনই ছিলেন যে তাকে স্টেশন পর্যন্ত ছাড়তে গিয়েছিলেন। স্টেশনে দাঁড়িয়ে দুজনের মধ্যে নিস্তব্ধতা ছিল, কিন্তু সেই নিস্তব্ধতায় হাজারো কথা লুকিয়েছিল। ট্রেন আসার কথা ছিল। মেঘনার চোখ ভিজেছিল। সে ধীরে করে বলল, তুমি একা কিভাবে থাকবে? অর্জুন হালকা হাসির সাথে বললেন, তুমি শুধু তোমার স্বপ্নের দিকে মনোযোগ দিও, আমি এখানে সব সামলে নেব। মেঘনা তার হাত ধরল। তুমি আমার সাথে আছো তো? অর্জুন তার চোখের দিকে তাকিয়ে বললেন, সব সময়। ট্রেন চলতে লাগল। মেঘনা জানালা দিয়ে তাকে দেখতে থাকল, আর অর্জুন সেখানেই দাঁড়িয়ে রইলেন, যতক্ষণ না ট্রেন তার দৃষ্টির আড়ালে চলে গেল। সেই দিনের পর তাদের জীবন দুটি ভিন্ন পথে চলতে শুরু করল। একদিকে কলকাতা শহরের ভিড়, বই আর স্বপ্নের দুনিয়া ছিল, আর অন্যদিকে মধুপুর গ্রামের ধুলো, মজুরি আর দায়িত্বের বোঝা। কিন্তু দুজনের মনে একটাই জিনিস ছিল, একে অপরের প্রতি অটুট বিশ্বাস। শুরুতে সবকিছু ঠিকঠাক চলছিল। মেঘনা প্রতি সপ্তাহে চিঠি লিখত। অর্জুন তাকে টাকা পাঠাতেন। দুজন একে অপরকে নিজেদের ছোট বড় সব কথা জানাত। কিন্তু তারা জানত না যে তাদের এই মজবুত সম্পর্কের ভিত্তিকে কেউ ধীরে ধীরে ফাঁপা করে দিচ্ছে। বাড়ির ভেতরেই কিছু লোক ছিল যারা এই সম্পর্কটাকে ভাঙতে দেখতে চাইত, এবং তারা নিজেদের চাল চলা শুরু করে দিয়েছিল। আর হয়তো এটাই সেই মুহূর্ত ছিল যেখান থেকে তাদের গল্প এক ভয়ঙ্কর মোড় নিতে চলেছিল। বন্ধুরা, যদি আপনাদের গল্পটি পছন্দ হয়ে থাকে, তবে আপনাদের কাছে আমার একটি ছোট্ট বিনীত নিবেদন যে আপনারা এই ভিডিওটিতে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটিকে হাইলাইটও করে দিন। কলকাতা শহরের ভিড়ে মেঘনা নিজেকে মানিয়ে নিতে শুরু করেছিল। শুরুটা সহজ ছিল না। একটি ছোট্ট ঘরে থাকা, সীমিত টাকায় দিন পার করা, দিনরাত বইয়ের মধ্যে ডুবে থাকা এবং প্রতি মুহূর্তে নিজের স্বপ্নের কথা মনে করে নিজেকে সামলানো। কিন্তু এই সব কিছুর মাঝে একটা জিনিস ছিল যা তাকে প্রতিটি কঠিন পরিস্থিতিতে মজবুত রাখত: অর্জুনের ভরসা এবং তার ভালোবাসা। প্রতি সপ্তাহে আসা চিঠি যেন তার জন্য এক নতুন শক্তি হয়ে উঠত। সেই চিঠিগুলোতে শুধু শব্দ থাকত না, সেগুলোতে সেই অনুভূতি থাকত যা তাকে এই বিশ্বাস জোগাত যে সে একা নয়। অন্যদিকে মধুপুর গ্রামে অর্জুন নিজের দুনিয়ায় পুরোপুরি বদলে গিয়েছিলেন। সকালে সূর্য ওঠার আগে ওঠা, মজুরিতে যাওয়া, সারাদিন ঘাম ঝরানো এবং সন্ধ্যায় ক্লান্ত হয়ে বাড়ি ফেরা। তার জীবন এখন ব্যাস একটি উদ্দেশ্যের চারপাশেই ঘুরপাক খেত: মেঘনার স্বপ্ন। তিনি প্রতিদিন নিজের কাছে একটাই প্রতিজ্ঞা করতেন যে যাই হয়ে যাক না কেন, সে মেঘনাকে কখনো ভেঙে পড়তে দেবেন না। শুরুতে সবকিছু ঠিকঠাক চলছিল। মেঘনার চিঠিগুলো সময়ে আসত, অর্জুন সেগুলো পড়ে হাসতেন, জবাব লিখতেন এবং যেটুকুই টাকা তিনি উপার্জন করতে পারতেন তা তাকে পাঠিয়ে দিতেন। কিন্তু ধীরে ধীরে এই ধারাতে এক অদেখা পরিবর্তন আসতে লাগল।
চিঠিগুলো আর আগের মতো নিয়মিত থাকল না, কখনো দেরিতে আসত, কখনো হঠাৎ বন্ধ হয়ে যেত। অর্জুনের প্রথমে মনে হল যে হয়তো পড়াশোনার চাপ হবে, তাই তিনি বেশি পাত্তা দিলেন না। কিন্তু তিনি এটা জানতেন না যে তার নিজের বাড়িতেই একটা খেলা হচ্ছে। সঞ্জয় আর তনুশ্রী, যারা আগে শুধু মনে মনেই জ্বলত, এখন ধীরে ধীরে নিজেদের সেই ঈর্ষাকে ষড়যন্ত্রে বদলে ফেলেছিল। তাদের এটা একেবারেই সহ্য হচ্ছিল না যে অর্জুন নিজের স্ত্রীর জন্য এত কিছু করছে আর মেঘনা এগিয়ে যাচ্ছে। একদিন যখন পিয়ন চিঠি দিয়ে গেল, তখন তনুশ্রী সেটা চুপচাপ তুলে নিল। সে চিঠি খুলল, পড়ল এবং তার চেহারায় এক ভয়ঙ্কর হাসি ছড়িয়ে পড়ল। সে সঞ্জয়কে ডাকল আর বলল, দেখো, এই দুজন কত খুশি আছে। যদি এভাবেই চলতে থাকে তবে কাল এরা আমাদের থেকে আলাদা হয়ে যাবে। সঞ্জয় রাগের সাথে বলল, কিছু একটা করতে হবে, এমন কিছু যাতে এই দুজনের মাঝেই ফাটল ধরে যায়। আর সেই দিন থেকেই শুরু হল এমন এক খেলা যা দুটো জীবনকে পুরোপুরি বদলে দিল। এখন প্রতিটি চিঠি যা মেঘনা লিখত তা অর্জুনের কাছে পৌঁছনোর আগেই আটকে যাওয়া হতো, আর তার জায়গায় একটি নতুন চিঠি লেখা হতো, যাতে শব্দ একই থাকত কিন্তু অর্থ বদলে দেওয়া হতো। একদিন অর্জুন একটি চিঠি পেলেন যাতে লেখা ছিল, অর্জুন, এখানে আমার জীবন বদলে গেছে। আমি এখন বুঝতে পারছি যে আমি কি চাই। আমি তোমার সাথে খুশি থাকতে পারব না। এখানে আমি এমন কাউকে পেয়ে গেছি যে আমাকে বোঝে। এটা পড়তেই অর্জুনের হাত কাঁপতে লাগল। তার চোখ ওই কাগজটির ওপর আটকে রইল। হৃদয় যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। কিন্তু পরক্ষণেই তিনি নিজেকে সামলে নিয়ে বললেন, না, মেঘনা এমনটা করতে পারে না। তিনি চিঠিটিকে বেশ কয়েকবার পড়লেন। প্রতিবার একই কষ্ট, একই প্রশ্ন, কিন্তু মন তবুও মানতে প্রস্তুত ছিল না। ওদিকে মেঘনাও ধীরে ধীরে চিন্তিত হতে শুরু করেছিল। সে বেশ কয়েকদিন ধরে অর্জুনের কোনো চিঠি পায়নি, আর না টাকা আসছিল। সে বেশ কয়েকবার চিঠি লিখল, প্রতিবার একই প্রশ্ন, তুমি ঠিক আছো তো, জবাব দিচ্ছ না কেন? কিন্তু তার প্রতিটি চিঠি মধুপুর গ্রামে পৌঁছতেই গায়েব হয়ে যেত, আর তার বদলে সে একদিন জবাব পেল, আমি আমার জীবনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি দ্বিতীয় বিয়ে করে নিয়েছি, এখন তুমিও তোমার রাস্তা দেখে নাও। এটা পড়তেই মেঘনার হাট থেকে চিঠিটি পড়ে গেল। তার চোখ থেকে জল বইতে লাগল। তার বিশ্বাসই হচ্ছিল না যে যে মানুষটি তাকে তার স্বপ্নের জন্য নিজের সবকিছু দিয়ে দিয়েছিল সে এমনটা করতে পারে। কিন্তু যখন বারবার এমন চিঠিই আসতে লাগল, তখন তার মনও ধীরে ধীরে ভাঙতে শুরু করল। অর্জুনের ভেতরেও একটা ঝড় চলছিল। তিনি প্রতি রাতে নিজের সাথে লড়াই করতেন। কখনো তার রাগ আসত, কখনো কষ্ট, কিন্তু সবচেয়ে বেশি তাকে সেই ভরসা ভেঙে যাওয়ার কষ্ট বিঁধত যা তিনি মেঘনার উপর করেছিলেন। তিনি অনেকবার ভেবেছিলেন যে কলকাতা শহরে গিয়ে সব সত্যিটা জেনে আসবেন, কিন্তু তার কাছে এত টাকা ছিল না। আর তার ওপর বাড়ির লোকেরাও তাকে এটাই বিশ্বাস করালো যে যে চিঠিটি এসেছে সেটাই সত্যি। ধীরে ধীরে তিনি ভেতর থেকে শূন্য হতে লাগলেন। এক রাতে যখন তিনি মজুরি থেকে ফিরছিলেন, তো রাস্তায় তিনি নিজেকে বললেন, হয়তো আমার ভাগ্যে এটাই লেখা ছিল, যাকে আমি আমার সবকিছু ভেবেছিলাম সেই আমার ছিল না। তার চোখে জল ছিল, কিন্তু তিনি তা মুছে নিলেন, কারণ এখন তার কাছে কাঁদার মতো সময়ও ছিল না। ওদিকে মেঘনাও নিজেকে সামলানোর চেষ্টা শুরু করে দিয়েছিল। সে মনস্থির করে নিল যে যদি জীবন তাকে একা ছেড়ে দিয়ে থাকে তবে সে নিজেই নিজের স্বপ্নগুলোকে পূরণ করবে। সে দিন রাত পড়াশোনায় নিজেকে সঁপে দিল। ক্ষুধা, ক্লান্তি, কষ্ট সবকিছু সহ্য করে সে শুধু এগিয়ে যেতে থাকল। কিন্তু প্রতি রাতে যখন সে বই বন্ধ করত, তখন তার মনে একটাই প্রশ্ন বাজত, সত্যিই কি অর্জুন এমনটা করতে পারে? আর ওদিকে মধুপুর গ্রামে অর্জুনের অবস্থা দিন দিন খারাপ হতে যাচ্ছিল। বাড়িতেও এখন কেউ তাকে সম্মান দিত না, তাকে খোঁটা দেওয়া হতো, তাকে নিচু দেখানো হতো। আর একদিন এমন আসলো যখন তিনি বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিয়ে নিলেন। কাউকে কিচ্ছু না জানিয়ে তিনি চুপচাপ গ্রাম থেকে বেরিয়ে পড়লেন আর কলকাতা শহরের দিকে চলতে শুরু করলেন। তার কাছে না কোনো গন্তব্য ছিল, না কোনো অবলম্বন। ব্যাস, মনে একটি ভাঙা বিশ্বাস আর চোখে অসম্পূর্ণ স্বপ্ন। বেশ কয়েকদিন ঘোরার পর অবশেষে তিনি একটি মধুপুর রেলওয়ে স্টেশনে ছোট্ট একটি কাজ পেয়ে গেলেন। তিনি সেখানেই একটি চায়ের ছোট্ট দোকান দিয়ে বসলেন। এখন তার জীবন ওই প্ল্যাটফর্ম পর্যন্তই সীমাবদ্ধ হয়ে গিয়েছিল, যেখানে সারা দিন মানুষের ভিড় থাকত, কিন্তু তার ভেতরে এক গভীর একাকিত্ব ছিল। অন্যদিকে মেঘনাও নিজের চোখের জলকে শক্তিতে পরিণত করে নিয়েছিল। সে প্রতিটি কষ্টকে নিজের পরিশ্রমে বদলে দিল, এবং ধীরে ধীরে সে নিজের লক্ষ্যের কাছাকাছি পৌঁছাতে লাগল। কিন্তু দুজনের কেউই এটা জানত না যে তাদের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে তা কোনো ভুল বোঝাবুঝির কারণে নয়, বরং একটি পরিকল্পিত ষড়যন্ত্রের ফল। আর যখন এই সত্যিটা সামনে আসবে, তখন হয়তো অনেক দেরি হয়ে গিয়ে থাকবে।
সময় ধীরে ধীরে পেরিয়ে যেতে থাকল, কিন্তু দুজনের জীবন যেন একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়েও কোনো অদৃশ্য সুতোয় বাঁধা ছিল। কলকাতা শহরের সেই ছোট্ট ঘরটিতে মেঘনা এখন আর আগের মতো দুর্বল মেয়েটি ছিল না। তার চেহারার মাসুমিয়াত এখন এক দৃঢ়তায় বদলে গিয়েছিল। চোখে এখন শুধু জল নয়, বরং একটা আগুন ছিল কিছু হয়ে দেখানোর, নিজেকে প্রমাণ করার। আর হয়তো কোথাও না কোথাও সেই কষ্টকে হারানোর জেদ ছিল, যা তাকে প্রতি রাতে ঘুমোতে দিত না। সে নিজের হৃদয়ের সেই অংশটিকে বন্ধ করে দিয়েছিল যেখানে অর্জুন থাকতেন। কিন্তু সত্যিটা তো এটাই ছিল যে ওই অংশটা বন্ধ হয়নি, শুধু চুপ হয়ে গিয়েছিল। মেঘনার জীবন এখন একটি কঠোর রুটিনে বাধা পড়ে গিয়েছিল। খুব সকালে ওঠা, ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিজেকে জাগানো, তারপর বুইয়ের মধ্যে ডুবে যাওয়া। অনেকবার এমন হতো যে পেটে খাবার থাকত না, কিন্তু সে নিজের খিদেকে এড়িয়ে যেত, কারণ তার জন্য এখন সবকিছুর চেয়ে বেশি জরুরি ছিল তার স্বপ্ন। সে জানত যে যদি সে এখন থেমে যায় তবে আর কখনো এগোতে পারবে না, আর এই ভাবনাই তাকে প্রতিদিন এগিয়ে যাওয়ার শক্তি যোগাত। অনেকবার তার এত টাকার অভাব দেখা দিত যে তাকে নিজের ছোটখাটো জিনিসপত্র পর্যন্ত বিক্রি করে দিতে হতো। সে নিজের কিছু জামাকাপড় বিক্রি করল, একটি পুরনো ঘড়ি বিক্রি করল। এমনকি একদিন তো তাকে তার প্রিয় বইটিই বিক্রি করে দিতে হলো, যাতে সে তার ভাড়া মেটাতে পারে। কিন্তু এই সব কিছুর পরেও সে হার মানল না। সে নিজের সাথে একটা প্রতিজ্ঞা করে নিয়েছিল, এখন যাই হয়ে যাক না কেন, আমি থামব না। অন্যদিকে অর্জুনের জীবন মধুপুর রেলওয়ে স্টেশনের সেই প্ল্যাটফর্ম পর্যন্তই গুটিয়ে গিয়েছিল। সকালে প্রথম ট্রেন আসার আগে তিনি নিজের ছোট্ট চায়ের দোকান খুলতেন, উনুন জ্বালাতেন এবং তারপর সারা দিন মানুষকে চা বিক্রি করতে থাকতেন। তার হাত এখন আর আগের মতো নরম ছিল না, সেগুলোতে মেহনতের দাগ স্পষ্ট দেখা যেত। চেহারায়ও ক্লান্তির রেখা গভীর হয়ে গিয়েছিল, কিন্তু তার চোখে এখনও এক অদ্ভুত শান্তি ছিল, যেন তিনি নিজের কষ্টের সাথে বাঁচতে শিখে গিয়েছিলেন। প্রতিদিন তিনি শত শত মানুষকে আসা যাওয়া করতে দেখতেন। কেউ তাড়াহুড়োয় থাকত, কেউ খুশি হতো, কেউ চিন্তিত। কিন্তু তার নিজের জীবন যেন ওখানেই থমকে গিয়েছিল। অনেকবার যখন তিনি কোনো স্বামী স্ত্রীকে একসাথে হাসতে দেখতেন, তখন তার মনে এক হালকা যন্ত্রণা নিশ্চয়ই হতো, কিন্তু তিনি সাথে সাথেই নিজেকে সামলে নিতেন, কারণ এখন তিনি আশা করা ছেড়ে দিয়েছিলেন। একদিনের কথা, একজন বৃদ্ধ মানুষ প্ল্যাটফর্মে পড়ে গেল। মানুষজন তার পাশ দিয়ে যেতে থাকল, কিন্তু কেউ তাকে তোলার চেষ্টা করল না। তখন অর্জুন নিজের দোকান ছেড়ে দৌড়ে গেলেন। তিনি সেই বৃদ্ধকে তুললেন, জল খাওয়ালেন এবং নিজে তাকে হাসপাতাল পর্যন্ত পৌঁছে দিয়ে আসলেন। সেদিন প্রথমবার কেউ তাকে ধন্যবাদ জানাল, এবং সেই একটি শব্দ তার ভেতরে কিছু জাগিয়ে তুলল। তিনি অনুভব করতে পারলেন যে যদিও তার জীবন তেমন হয়নি যেমনটা তিনি ভেবেছিলেন, কিন্তু তিনি আজও কারো কাজে আসতে পারেন। অন্যদিকে মেঘনা তার সংগ্রামের শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছিল। সে নিজের পুরো শক্তি সেই একটি পরীক্ষাতে লাগিয়ে দিয়েছিল, যা তার জীবন বদলে দিতে পারত। পরীক্ষার দিন আসলো। সে পুরো শান্ত মনে ও আত্মবিশ্বাসের সাথে পরীক্ষা দিল। আর যখন সে পরীক্ষার হল থেকে বাইরে বেরোল, তখন তার চেহারায় এক আলাদা শান্তি ছিল, যেন তার নিজের ওপর বিশ্বাস ছিল যে সে তার সবটুকু দিয়ে দিয়েছে। দিন কাটতে থাকল, এবং তারপর সেই দিনটিও এলো যেদিন ফলাফল ঘোষণা হলো। মেঘনার নাম সেই তালিকায় ছিল। সে পাশ করে গিয়েছিল। না, সে শুধু পাশ করেনি, বরং সে প্রথম স্থান অধিকার করেছিল। সেই মুহূর্তে তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। কিন্তু এই জল দুঃখের ছিল না, বরং সেই সংগ্রামের জয়ের ছিল যা সে একাই লড়েছিল। এখন সে শুধু মেঘনা ছিল না, সে জাজ মেঘনা হয়ে গিয়েছিল। মানুষ তাকে সালাম করত, তাকে সম্মান করত, কিন্তু সেই সম্মানের মাঝে একটা শূন্যতা ছিল। এমন এক শূন্যতা যা কোনো পদ, কোনো সম্মান পূরণ করতে পারত না। কারণ তার হৃদয়ের এক কোণে আজও একটা প্রশ্ন বেঁচে ছিল, সত্যিই কি অর্জুন আমাকে ছেড়ে দিয়েছিলেন? অনেক রাত পর্যন্ত সে ঘুমোতে পারত না। সে তার অতীতকে মনে করত, সেই মুহূর্তগুলোকে মনে করত যখন অর্জুন কিছু না ভেবেই তার জন্য সব কিছু ছেড়ে দিয়েছিলেন। আর তারপর নিজেকে জিজ্ঞেস করত, ওই মানুষটি কি এমনটা করতে পারেন? এই প্রশ্নটি তাকে শান্তিতে বাঁচতে দিত না। ওদিকে অর্জুনের জীবনও এখন ধীরে ধীরে এক আলাদা দিকে বদলাচ্ছিল। তিনি তার কষ্টকে নিজের শক্তি বানিয়ে নিয়েছিলেন। এখন তিনি শুধু চা বিক্রেতা ছিলেন না, বরং মানুষের জন্য একটি অবলম্বন হয়ে উঠেছিলেন। স্টেশনে যেই অভাবী হতো তিনি তার সাহায্য করতেন। তার কাছে নিজের কিছু না থাকলেও তিনি অন্যদের জন্য সব সময় দাঁড়িয়ে থাকতেন, আর এটাই তার আসল পরিচয় হয়ে গিয়েছিল। একদিন যখন মেঘনা তার অফিসে বসেছিল, তখন তার সামনে একটি কেস আসলো,
যাতে এক স্বামীর বিরুদ্ধে নিজের স্ত্রীকে ছেড়ে যাওয়ার অভিযোগ ছিল। যখন সে সেই কেসের ফাইলটি পড়ল, তখন তার হঠাৎ নিজের অতীতের কথা মনে পড়ে গেল। তার চোখের সামনে অর্জুনের চেহারা ভেসে উঠল, তার হৃদয় জোরে জোরে ধরফর করতে লাগল, এবং সেই মুহূর্তেই সে সিদ্ধান্ত নিল যে এখন সে সত্যিটা না জেনে থাকবে না। সে ছুটি নিল এবং নিজের মধুপুর গ্রামে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল। 5 বছর পর সে সেই পথেই ফিরছিল যেখান থেকে তার গল্প শুরু হয়েছিল, কিন্তু এবার সে কোনো দুর্বল মেয়ে ছিল না, বরং একজন মজবুত ও স্বাবলম্বী নারী ছিল। কিন্তু তার মনে আজও সেই একই অস্বস্তি ছিল, সেই একই প্রশ্ন ছিল, সত্যি কি? আর হয়তো সে এটা জানত না যে সত্যির খোঁজে সে ফিরছে, সেই সত্যিটি তার সামনে এমন এক রূপে আসবে যা দেখে তার হৃদয় পুরোপুরি কেঁপে উঠবে। কারণ যে মানুষটিকে সে তার অতীতে ফেলে এসেছিল, সে এখন তার সামনে সম্পূর্ণ এক ভিন্ন পরিচয়ে দাঁড়াতে চলেছিল। 5 বছর পর যখন ট্রেন ধীরে ধীরে সেই মধুপুর রেলওয়ে স্টেশনে এসে থামল, তখন মেঘনার হৃদস্পন্দন যেন হঠাৎ বেড়ে গেল। জানালা দিয়ে বাইরে উঁকি দিয়ে সে সেই জায়গাটিকে দেখল যাকে সে একসময় ছেড়ে গিয়েছিল। কিন্তু আজ সবকিছু কেমন যেন বদলানো মনে হচ্ছিল। প্ল্যাটফর্ম সেটাই ছিল, ভিড় সেটাই ছিল, আওয়াজগুলো তেমনই ছিল, কিন্তু তার ভেতরে এক অন্যরকম অনুভূতি চলছিল। তার পা যেন ভারী হয়ে গিয়েছিল, যেন প্রতিটা পা তাকে তার অতীতের আরও কাছাকাছি নিয়ে যাচ্ছিল। সে গভীর শ্বাস নিল এবং ট্রেন থেকে নিচে নামল। সে চারদিকে চোখ বোলাল। প্রতিটি চেহারা তার কাছে অচেনা ছিল, কিন্তু প্রতিটি কোণ তাকে কিছু না কিছু মনে পড়াচ্ছিল। তখনই হঠাৎ তার কানে একটি পরিচিত আওয়াজ বাজল, চা, গরম চা। এই আওয়াজটি যেন সরাসরি তার হৃদয়ে গিয়ে লাগল। সে তৎক্ষণাৎ সেই দিকে তাকাল যেদিক থেকে এই আওয়াজটি আসছিল, আর পরক্ষণেই তার চোখ যেন থমকে গেল। সামনে একটি সাধারণ চায়ের ঠেলা ছিল, আর তার পেছনে দাঁড়িয়েছিল এমন একজন মানুষ যাকে সে কখনো নিজের সব কিছু মানত, অর্জুন। তার চেহারা এখন আর আগের মতো ছিল না, তাতে সময় আর সংগ্রামের গভীর ছাপ ছিল। চুল একটু উস্কো খুস্কো, সাধারণ জামা কাপড়, হাতে মেহনতের দাগ, কিন্তু তার চোখ, সেই চোখগুলো আজও তেমনই ছিল, গভীর এবং সাচ্চা। মেঘনা কিছু মুহূর্তের জন্য সেখানেই জমে গেল। তার ভেতরে যেন একটা ঝড় উঠে দাঁড়াল, রাগ, কষ্ট, বিস্ময়, সব কিছু একসাথে। অর্জুনও সেই সময় একজন খদ্দেরকে চা দিচ্ছিলেন, কিন্তু যেই তার নজর মেঘনার উপর পড়ল, তার হাত এক মুহূর্তের জন্য থেমে গেল। কাপ থেকে ওঠা ভাব যেন বাতাসে থমকে গেল, এবং দুজনের চোখ একে অপরের দিকে আটকে গেল। 5 বছরের দূরত্ব যেন ওই এক মুহূর্তেই গুটিয়ে গেল, কিন্তু সেই দূরত্বের সাথে যে কষ্ট জড়িয়েছিল সেটাও ঠিক ততটাই গভীর ছিল। কয়েক সেকেন্ড পর্যন্ত দুজনের মাঝে শুধু নিস্তব্ধতা ছিল। তারপর মেঘনা ধীরে ধীরে তার দিকে এগোল। তার পদক্ষেপে এক অদ্ভুত কাঁপুনি ছিল। কিন্তু চেহারায় একটা কঠোর ভাব ছিল। সে তার সামনে গিয়ে দাঁড়াল এবং কোনো ভূমিকা ছাড়াই সে বলল, তো এই জীবনটাই বেছে নিলে তুমি? তার কণ্ঠস্বরে কটাক্ষ ছিল, কষ্ট ছিল, আর রাগও ছিল। অর্জুন তার দিকে তাকালেন। তার চোখে এক মুহূর্তের জন্যে হালকা চমক দেখা দিল, কিন্তু পরক্ষণেই তিনি শান্ত হয়ে গেলেন। তিনি ধীর স্বরে বললেন, জীবন যা দিয়েছে তাই বাঁচছি। মেঘনা হেসে ফেলল, কিন্তু সেই হাসি খুশির ছিল না, তা ছিল এক ভাঙা হাসি। জীবন দিয়েছে নাকি তুমি নিজে বেছে নিয়েছ? আমাকে ছেড়ে অন্য বিয়ে করা আর তারপর এখানে এসে চা বিক্রি করা, এটাই ছিল তোমার সিদ্ধান্ত? তার শব্দগুলো তীরের মতো ছিল, কিন্তু অর্জুন কোনো প্রতিক্রিয়া দেখালেন না। তিনি কেবল শান্ত দৃষ্টিতে তাকে দেখলেন আর বললেন, যদি তুমি এটাই সত্যি মানো তবে ঠিক আছে। এই কথা শুনতেই মেঘনার রাগ আরও বেড়ে গেল। সত্যি? তুমি আমাকে চিঠিতে লিখেছিলে যে তুমি দ্বিতীয় বিয়ে করে নিয়েছ, তোমার আমাকে দরকার নেই। ওইসব কি মিথ্যে ছিল? অর্জুনের হৃদয় যেন সেই মুহূর্তে আবার ভেঙে গেল। তিনি ধীরে করে বললেন, আমিও একটা চিঠি পড়েছিলাম যাতে লেখা ছিল যে তুমি অন্য কারো সাথে আছো, তোমার আর আমাকে দরকার নেই। এটা শুনতেই মেঘনার চেহারার রং বদলে গেল। তার চোখে বিস্ময় স্পষ্ট দেখা যেতে লাগল। কি? দুজন কিছু মুহূর্তের জন্য চুপ হয়ে গেল, যেন হঠাৎ তারা অনুভব করতে পারল যে গল্পে কোনো গোলমাল আছে। মেঘনা ধীরে করে জিজ্ঞেস করল, তুমি কি আমার কোনো চিঠি পেয়েছিলে যাতে আমি এমনটা লিখেছিলাম? অর্জুন মাথা নাড়লেন। আর তুমি আমার? মেঘনাও না সূচক মাথা নাড়ল। এখন দুজনের মাঝে যে নিস্তব্ধতা ছিল
তা আগের নিস্তব্ধতার চেয়ে আলাদা ছিল। তাতে প্রশ্ন ছিল, সন্দেহ ছিল এবং এক নতুন সত্যের আভাস ছিল। মেঘনার চোখে জল চলে এলো। সে কাঁপা কাঁপা গলায় বলল, তো তারপর এসব কিভাবে হল? অর্জুন গভীর শ্বাস নিলেন। হয়তো আমাদের আপনজনরাই আমাদের আলাদা করতে চাইত। এটা শুনতেই মেঘনার মাথায় যেন বিদ্যুৎ খেলে গেল। তার শ্বশুরবাড়ির লোকদের ব্যবহারের কথা মনে পড়ে গেল। তাদের অদ্ভুত আচরণ আর এখন সবকিছু ধীরে ধীরে বুঝতে পারতে লাগল। তার চোখ থেকে জল বইতে শুরু করল। সে অর্জুনের দিকে তাকাল। মানে, তুমি আমাকে কখনো ছেড়েই যাওনি? অর্জুনের চোখেও ভিজে ভাব চলে এলো। আমি আজও সেখানেই দাঁড়িয়েছি, যেখানে তুমি আমাকে ছেড়ে গিয়েছিলে। এটা শুনতেই মেঘনার মন যেন পুরোপুরি ভেঙে গেল। তার নিজের সিদ্ধান্তের ওপর, নিজের বিশ্বাসের ওপর, সবকিছুর ওপর অনুশোচনা হতে লাগল। সে নিজেকে আটকাতে পারল না আর সেখানেই কেঁদে ফেলল। প্ল্যাটফর্মে মানুষ যাতায়াত করছিল, কিন্তু সেই ভিড়ের মাঝে তাদের দুজনের দুনিয়া যেন থমকে গিয়েছিল। 5 বছরের কষ্ট সেই এক মুহূর্তে বেরিয়ে আসছিল। কিছুক্ষণ পর মেঘনা নিজেকে সামলাল। সে চোখের জল মুছল আর দৃঢ় গলায় বলল, চলো বাড়ি যাই। অর্জুন তার দিকে তাকালেন। কেন? মেঘনা তার চোখের দিকে তাকিয়ে বলল, কারণ এখন সত্যিটা সামনে আসা উচিত এবং যা ভুল হয়েছে তার হিসেব হওয়া উচিত। অর্জুন কিছু মুহূর্তের জন্য চুপ করে থাকলেন। তারপর তিনি হালকা সম্মতি জানালেন। সেই দিন প্রথমবার 5 বছর পর তারা দুজন একসাথে হাঁটছিলেন, কিন্তু এবার তাদের মাঝে কোনো ভুল বোঝাবুঝি ছিল না, কোনো মিথ্যা ছিল না, শুধু একটি সত্যি ছিল যা এখন সামনে আসতে চলেছিল। আর হয়তো এই সত্য শুধু তাদের সম্পর্ককে নয়, বরং তাদের পুরো পরিবারকেও নাড়িয়ে দিতে চলেছিল। মধুপুর গ্রামের সেই গলিগুলো, সেই বাড়ি, সেই উঠোন। কিন্তু এবার পরিবেশটা আগের মতো ছিল না। যখন অর্জুন আর মেঘনা একসাথে সেই বাড়ির দরজায় পৌঁছল, তো হাওয়াও যেন থেমে গেল। দরজায় পা রাখতেই ভেতরে বসে থাকা লোকজনের নজর তাদের দিকে উঠল এবং পরক্ষণেই নিচু হয়ে গেল, যেন কেউ তাদের ভেতরে লুকিয়ে থাকা সত্যকে হঠাৎ সামনে এনে দিয়েছে। সাবিত্রী দেবীর হাত কাঁপতে লাগল। সঞ্জয়ের চোখ এদিক ওদিক ঘুরতে লাগল। আর তনুশ্রীর চেহারার রং উড়ে গেল, কারণ যাদের তারা কখনো চিরকালের মতো আলাদা ভেবে বসেছিল, তারা আজ একসাথে দাঁড়িয়েছিল। মেঘনা বাড়ির ভেতরে পা রাখল। তার চোখে এখন আর সেই মাসুমিয়াত ছিল না, বরং এক কঠোর সত্যতা ছিল। একজন জজের দৃষ্টি, যে মিথ্যা আর সত্যের মধ্যে তফাত করতে জানত। কিন্তু আজ সে এখানে জজ হয়ে আসেনি। সে এসেছিল একজন স্ত্রী হয়ে, এমন একজন নারী হয়ে যার সংসার অন্যের ষড়যন্ত্রে উজাড় হয়ে গিয়েছিল। কিছু মুহূর্ত পর্যন্ত কেউ কোনো কথা বলল না। তারপর মেঘনা ধীর কিন্তু মজবুত গলায় বলল, কেন করলেন আপনারা এমনটা? তার গলায় চিৎকার ছিল না, কিন্তু এতটাই ভার ছিল যে প্রতিটি শব্দ সোজা বুকে গিয়ে লাগছিল। সঞ্জয় চোখ লুকিয়ে বলল, কি কি মানে? মেঘনার চোখ তার ওপর স্থির হয়ে রইল। মানে এটা যে, আমার আর অর্জুনের চিঠিগুলো কে বদলেছিল? কে আমাদের একে অপরের থেকে দূরে করেছিল? এই কথা শুনতেই বাড়িকে পিনপতন নীরবতা ছেয়ে গেল, যেন সবারই উত্তর জানা ছিল, কিন্তু বলার মতো সাহস কারো ছিল না। অর্জুন চুপচাপ দাঁড়িয়েছিলেন। তার নজর নিজের পরিবারের ওপর ছিল, কিন্তু এবার তাতে সেই পুরনো আপনত্ব ছিল না, শুধু একটা সত্যি জানার বাসনা ছিল। তনুশ্রীর চেহারা ঘামে ভিজে যেতে লাগল। সে ধীরে করে বলল, আমরা কিছু করিনি। কিন্তু তার নিজের কণ্ঠেই কোনো জোর ছিল না। মেঘনা এক কদম এগিয়ে গেল। মিথ্যা বলবেন না। যদি আজ সত্যি বলা না হয়, তবে আমি এটা কোর্ট পর্যন্ত নিয়ে যাব, আর তখন শুধু সম্পর্ক নয়, আপনাদের সম্মানও চলে যাবে। তার কথায় এখন আইনের ক্ষমতাও ছিল, এবং এক ভেঙে পড়া নারীর কষ্টও ছিল। এই কথা শুনতেই সঞ্জয়ের ধৈর্য ভেঙে গেল। সে রাগে বলল, হ্যাঁ, আমরাই করেছিলাম, কারণ আমাদের এসব পছন্দ ছিল না। আমাদের ভালো লাগত না যে বাড়ির বউ পড়াশোনা করবে, আর এই যে, সে অর্জুনের দিকে ইশারা করল, এই ছেলে তার পেছনে পেছনে মজুরি করবে। তনুশ্রীও আর থামতে পারল না। আমাদের ভয় ছিল যে তোমরা দুজন এগিয়ে যাবে আর আমাদের পেছনে ফেলে দেবে। তাই আমরা ভাবলাম যে যদি তোমরা দুজন আলাদা হয়ে যাও, তবে সবকিছু আগের মতো হয়ে যাবে। তাদের কথাগুলো যেন বিষের মতো ছিল, কিন্তু এখন সত্য সামনে চলে এসেছিল। অর্জুনের চোখে জল চলে আসল, কিন্তু তিনি তা পড়তে দিলেন না। তিনি শুধু এতটুকুই বললেন, আপনারা শুধু আমাদের সম্পর্ক ভাঙেননি, আপনারা আমাদের বিশ্বাস ভেঙেছেন। তার কথায় কষ্ট ছিল, কিন্তু সাথে এমন এক শীতলতাও ছিল যা এটা দেখিয়ে দিচ্ছিল যে এখন তিনি আর আগের মতো অর্জুন নেই।
মেঘনার জন্য এসব শোনা সহজ ছিল না। তার চোখ থেকে জল গড়িয়ে পড়ছিল, কিন্তু এবার সে দুর্বল ছিল না। সে নিজেকে সামলাল আর বলল, আপনারা ভেবেছিলেন যে আমাদের আলাদা করে আপনারা জিতে যাবেন, কিন্তু আপনারা এটা ভাবেননি যে আপনাদের ওই একটি সিদ্ধান্ত আমাদের জীবনের 5টি বছর ছিনিয়ে নিয়েছে। তার কথাগুলোর মধ্যে সেই কষ্ট ছিল যা কথায় পুরোপুরি বর্ণনা করাও কঠিন ছিল। সাবিত্রী দেবী কাঁদতে লাগলেন। আমাদের ভুল হয়ে গেছে বাবা, আমাদের ক্ষমা করে দে। কিন্তু এবার ক্ষমা এতটা সহজ ছিল না। কিছু মুহূর্তের জন্য পুরো বাড়ি শান্ত হয়ে গেল। তারপর অর্জুন মেঘনার দিকে তাকালেন। তার চোখে একটা প্রশ্ন ছিল, এখন কি? মেঘনা তার চাহনি বুঝতে পারল। সে গভীর শ্বাস নিল এবং তারপর পুরো বাড়ির দিকে তাকিয়ে বলল, এখন সিদ্ধান্ত আমরা নেব, কারণ জীবনটা আমাদের। সে অর্জুনের হাত ধরল এবং সেই স্পর্শে 5 বছরের কষ্ট, ভালোবাসা এবং এক নতুন শুরুর জোর ছিল। আমরা এই বাড়িতে আর থাকব না, মেঘনা পরিষ্কার ভাষায় বলল। যেখানে সম্পর্কের মূল্য বোঝা যায় না, সেখানে থাকা মানে শুধু নিজেকে হারানো। অর্জুন তার কথায় সায় দিলেন, কারণ এখন তার কাছে হারানোর মতো কিছু ছিল না, কিন্তু পাওয়ার মতো অনেক কিছু ছিল। নিজের সম্মান, নিজের আত্মসম্মান এবং সবচেয়ে জরুরি নিজের সম্পর্ক। সাবিত্রী দেবী তাদের পায়ে লুটিয়ে পড়লেন। যাস না, আমাদের ভুল হয়ে গেছে। কিন্তু এবার দীপিকা তাকে তুলল আর শান্ত স্বরে বলল, ভুলের শাস্তি পাওয়া উচিত, তবেই মানুষ শেখে। এ কথা বলে সে ঘুরল আর অর্জুনের সাথে বাইরে বেরিয়ে গেল। সেই দিন প্রথমবার তারা দুজন কোনো বোঝা ছাড়াই একসাথে হাঁটছিলেন। না কোনো মিথ্যা ছিল, না কোনো ভুল বোঝাবুঝি, শুধু একটি সত্যি ছিল যা এখন তাদের মাঝে দাঁড়িয়েছিল। আর সেই সত্যিটি হল তাদের অটুট সম্পর্ক। কয়েক মাস পর কলকাতা শহরে একটি ছোট বাড়ি ছিল, যেখানে মেঘনা নিজের কাজে ব্যস্ত থাকত আর অর্জুনও একটি ছোট দোকান শুরু করে দিয়েছিলেন। কিন্তু এবার তিনি একা ছিলেন না, মেঘনা তার সাথে ছিল। আর সবচেয়ে বিশেষ কথা হল, এখন তাদের মাঝে কোনো দূরত্ব ছিল না। এক সন্ধ্যায় যখন দুজনে ছাদে বসেছিলেন, মেঘনা হালকা হাসির সাথে বলল, যদি ওইসব না হতো তবে হয়তো আমরা আজ এখানে থাকতাম না। অর্জুন তার দিকে তাকালেন। হ্যাঁ, কিন্তু ইস, ওই 5টি বছর যদি আমাদের থেকে ছিনিয়ে নেওয়া না হতো। মেঘনা তার হাত ধরে নিল। এখন যে সময় আমাদের কাছে আছে তা আমরা কাউকে নিতে দেব না। অর্জুন হাসলেন এবং সেই হাসিতে একটি শান্তি ছিল, একটা জয় ছিল, অন্য কারো ওপর নয়, বরং পরিস্থিতির ওপর। তাদের গল্প এখন শেষ হয়নি, বরং এক নতুন মোড়ে শুরু হয়েছিল, যেখানে ভালোবাসা শুধু অনুভূতি ছিল না, বরং বোঝাপড়া, সম্মান এবং সত্যতার নাম ছিল। আর হয়তো এটাই আসল জয় ছিল। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। আপনাদের এই গল্পটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি গল্পটি আপনাদের একটুও পছন্দ হয়ে থাকে, তবে ভিডিওটিকে একটি লাইক করে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে আবার একটি নতুন এবং মজাদার গল্পের সাথে। ততক্ষণের জন্য ধন্যবাদ।